আমাদের আজকের আলোচ্য বিষয়গুলি হলো প্রতিবিম্ব অঙ্কন পদ্ধতি, অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন, এক্ষেত্রে বস্তু যদি অসীমে অবস্থিত হয়, অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন, এক্ষেত্রে বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন, বস্তু এক্ষেত্রে বক্রতা কেন্দ্রে অবস্থিত। অর্থাৎ আজকে আমরা মেনলি প্রথমে প্রতিবিম্ব অঙ্কন পদ্ধতি নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা কোনো দর্পণের সামনে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কিভাবে তৈরি করতে হয়, তার প্রতিবিম্ব কিভাবে অঙ্কন করতে হয় সেটা প্রথমে আমরা দেখব, এবং বিভিন্ন অবস্থানে অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কিভাবে আমরা অঙ্কন করব সেগুলো আজকে আমরা শিখব। এক্ষেত্রে আমি অবতল দর্পণের সামনে কেবলমাত্র 3টে অবস্থানে বস্তু রেখেছি এবং তার প্রতিবিম্ব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আরও 3টে অবস্থানে বস্তু রেখে প্রতিবিম্ব অঙ্কন করা যায়, তার বৈশিষ্ট্য কি হয় সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা প্রতিবিম্ব অঙ্কন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। তোমরা প্রথমে খাতায় একটি অবতল দর্পণ আঁকবে এবং অবতল দর্পণের সাথে একটি প্রধান অক্ষ অঙ্কন করে নেবে। তাহলে প্রথমে কি করবে, একটি অবতল দর্পণ আঁকবে, অবতল দর্পণটি একটি প্রধান অক্ষ অঙ্কন করে নেবে। এবার তোমরা স্কেল দিয়ে মোটামুটি মেপে একটি
ফোকাস বিন্দু ঠিক করে নেবে খাতার বা পৃষ্ঠার সাইজ অনুযায়ী, এবং তার ঠিক দ্বিগুণ দূরত্বে আর একটা বিন্দু নেবে, সেটা বক্রতা কেন্দ্র হিসাবে কাজ করবে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে ফোকাস বিন্দু হলো বক্রতা কেন্দ্র এবং মেরুর মাঝখানের বিন্দু, অবশ্যই এটা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। যদি তোমরা এই ক্লাসটা মিস করে গিয়ে থাকো, ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা আগের ক্লাসের ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেই ক্লাসটা আগে ফলো করে তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে আবার বলছি, একটা অবতল দর্পণ আঁকবে, তারপরে একটি প্রধান অক্ষ অঙ্কন করবে, প্রধান অক্ষে 3টে বিন্দু আগে চিহ্নিত করে নেবে, মেরু, ফোকাস এবং বক্রতা কেন্দ্র। ফোকাসটা এমন জায়গায় নেবে সেটা যেন সি এবং ও অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং মেরুর মাঝে হয়, সেটা কিন্তু স্কেল দিয়ে ঠিক করে নেবে। এবার দেখো, যদি কোনো একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এসে দর্পণে আপাতিত হয়, সেটা তোমরা জানো কোথা দিয়ে যায় না, সেটা ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যায়। এটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে কোনো বস্তু থেকে আমি করব কি, প্রথমে একটি আলোকরশ্মি নেব যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে যাবে, দিয়ে এটা ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে পাঠাবো। আর একটা আলোকরশ্মি নেব যেটাকে আমরা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করাবো। বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যে আলোকরশ্মি যায় সেটা কিন্তু ঠিক একই পথে ফিরে যায়। দেখো, তোমাদেরকে ছবির সাহায্যে বা অ্যানিমেশনের সাহায্যে আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করেছি। তো দেখো, এখানে যদি আমি একটা বস্তু নিই, তাহলে প্রথমে বস্তু থেকে একটা আলোকরশ্মি নেবো যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে যাবে, ফোকাস দিয়ে যাবে, তারপরে ফোকাস দিয়ে যাবে প্রতিফলনের পর আর একটা আলোকরশ্মি নেবো যেটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করাবো, এবং সেটা পুনরায় একই পথে ফিরে যাবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা নেক্সট যে ছবিগুলো অঙ্কন করব। উল্লেখযোগ্য আর একটা জিনিস তোমরা মনে রাখো, যদি কোনো আলোকরশ্মি ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যায়, অর্থাৎ যেভাবে দেখাচ্ছি তার উল্টো দিক দিয়ে যায়, অর্থাৎ ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যদি যায়, তাহলে কিন্তু প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে নির্গত হবে। এটা একদম ফোকাসের সংজ্ঞা তোমরা জানো। আবার বলছি, যদি কোনো আলোকরশ্মি এমন প্রয়োজনে আমরা নিতে হতে পারে যে আলোকরশ্মিটাকে আমি ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে নিচ্ছি, অর্থাৎ যেদিকে দেখাচ্ছি যে এর উল্টো দিক দিয়ে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মিটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে নির্গত হবে। এবার আমরা একদম ডাইরেক্ট খাতায় ছবিগুলো অঙ্কন করব। তাহলে অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন আমরা করব। বস্তুটা যদি অসীমে অবস্থিত হয়, তাহলে এক্ষেত্রে বস্তু অসীমে অবস্থিত, তো এক্ষেত্রে বস্তুর ছবিটা আমরা কিন্তু আঁকতে পারবো না। তো এইটুকু আমরা বুঝতে পারছি যে বস্তু থেকে যে আলোকরশ্মিগুলো আসবে সেটা কি হবে, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে অবতল দর্পণে আপতিত হবে। সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবেও আসতে পারে, প্রধান অক্ষের সাথে কোণ করেও আসতে পারে। তাহলে প্রথমে আমরা কি করব, একটি অবতল দর্পণ এভাবে অঙ্কন করে নেব। অবতল দর্পণের প্রথমে প্রধান অক্ষ অঙ্কন করব, তারপরে মেরু, যেটা মেরু, ফোকাস এবং বক্রতা কেন্দ্র, এগুলো আমরা আগে ঠিক করে নেব। তাহলে স্কেলের সাহায্যে তোমরা এই রেখা টানবে এবং এফ বিন্দুটাকে সি এবং ও এর একদম মধ্যবিন্দু হিসাবে নেবে, স্কেল দিয়ে একদম মেপে নেবে, এবং ছবিটা তোমরা নিজের পৃষ্ঠার সাইজ অনুযায়ী অবশ্যই অঙ্কন করবে, নাহলে কিন্তু প্রতিবিম্ব পৃষ্ঠার বাইরে বেরিয়ে যেতে পারে। তাহলে যেহেতু আলোকরশ্মি কোথা থেকে আসছে না, অসীম দূরত্ব থেকে আসছে, তাহলে আলোকরশ্মি হবে কি, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আসবে। তাহলে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি দর্পণে এসে পড়ে, তাহলে সেটা কোথা দিয়ে যাবে সেটা বুঝতেই পারছো, ফোকাস তলের উপর কোনো একটি বিন্দুতে মিলিত হবে। প্রথমে তোমরা অ্যানিমেশনটা একটু ভালো করে লক্ষ্য করো। তো দেখতেই পাচ্ছ, তাহলে অসীম দূরত্ব থেকে আলোকরশ্মিগুলো গুচ্ছ আসছে, অর্থাৎ সমান্তরালভাবে এসে প্রধান অক্ষের সাথে একটি কোণ করে এসে পড়ছে। কোণ করে আসার পর এরা ফোকাস তলের উপর কোনো একটি বিন্দুতে মিলিত হচ্ছে, মিলিত হয়ে সেখানে ওই বস্তুটার কি হচ্ছে না, প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এই প্রতিবিম্বটা কিন্তু
বস্তুর আকারের তুলনায় ছোট হবে এবং ফোকাস তলেই তৈরি হবে। এটা কিন্তু তোমরা একটু ভালো করে মনে রেখো। তাহলে খাতায় যখন আমরা ছবিটা আঁকবো এইভাবে আমরা ছবিটা অঙ্কন করব। আবার বলছি, তোমরা খাতার পেজ অনুযায়ী কিন্তু অবশ্যই দর্পণ, প্রধান অক্ষ, বস্তু এগুলো কিন্তু অঙ্কন করবে। তাহলে দেখা যাক প্রতিবিম্বর অবস্থান। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি? প্রতিবিম্ব অসীম দূরত্বে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব ফোকাস তলে পতিত হয়। প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্বটা সৎ। দেখো আলোক রশ্মিগুলো সত্যি মিলিত হচ্ছে, সুতরাং প্রতিবিম্বটা কি হবে? সৎ প্রতিবিম্ব হবে। অবশীর্ষ অর্থাৎ প্রতিবিম্বটা হবে কি? উল্টো হবে। আর বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বটা কিন্তু খুবই ক্ষুদ্র হবে। এবার আমরা অঙ্কন করব অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। বস্তু যদি অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হয়। তাহলে প্রথমে আমরা ঠিক আগের মতো একটি অবতল দর্পণ অঙ্কন করব, প্রধান অক্ষ অঙ্কন করব, সেখানে ফোকাস এবং বক্রতা কেন্দ্র আগে চিহ্নিত করে নেব। ফোকাসটাকে মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝামাঝি বিন্দু নেব। তাহলে প্রথমে আমরা এক্ষেত্রে প্রথমে বস্তু অঙ্কন করব। ধরে নাও এটা হচ্ছে আমার বস্তুটা। বস্তুটা কোথায়? বস্তুটা বক্রতা কেন্দ্রের দূরে অবস্থিত, অর্থাৎ অবতল দর্পণ থেকে বক্রতা কেন্দ্রের দূরে অবস্থিত। সেটা অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝামাঝি কোনো একটি জায়গায় অবস্থিত। তাহলে প্রথমে আমরা কি করব? একটি রশ্মি এখান থেকে নেব, যেটা কিনা সমান্তরালভাবে এসে দর্পণে গিয়ে পড়বে এবং প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে? প্রতিফলনের পর এটা ফোকাসের মধ্যে দিয়ে নির্গত হবে। দেখো অ্যানিমেশনটা একটু ভালো করে লক্ষ্য করো, এইভাবে কিন্তু তোমরা ছবিটা আঁকবে। আর একটা আলোক রশ্মি কোথা দিয়ে নেবো? আর একটা আলোক রশ্মি নেবো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে, সেটা সোজাসুজি অবতল দর্পণে এসে আপতিত হবে এবং একই পথে কি হবে? ফিরে যাবে। তাহলে এই দুটো আলোক রশ্মি যেখানে মিলিত হচ্ছে সেখানেই এর প্রতিবিম্ব তৈরি হয়। এই যে প্রতিবিম্বটা, অর্থাৎ প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি একটি জায়গায় তৈরি হচ্ছে। তাহলে ভালো করে অ্যানিমেশনটা লক্ষ্য করো। যে জায়গাটায় বুঝতে পারছো না, ভিডিও পজ করো, পজ করে রিভার্স করে আবার চালিয়ে চালিয়ে বোঝো। খাতা যখন আমরা ছবিটা আঁকবো তখন এইভাবে আমরা ছবিটা অঙ্কন করব। তাহলে প্রতিবিম্বটা কোথায় অবস্থিত হবে? প্রতিবিম্বটা ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হবে, অর্থাৎ এই যে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝামাঝি কোনো একটি জায়গায় অবস্থিত হবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? প্রতিবিম্বটি সৎ হবে, যেহেতু দুটো আলোক রশ্মি সত্যি সত্যি কিন্তু মিলিত হচ্ছে। প্রতিবিম্বটা অবশীর্ষ হবে এবং প্রতিবিম্বটা বস্তুর আকারের তুলনায় দেখো ছোট। এইবার আমরা করব অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থিত হয়, ঠিক আগের মতোই আমরা একটা অবতল দর্পণ অঙ্কন করব, প্রধান অক্ষ অঙ্কন করব। প্রধান অক্ষের ওপর ফোকাস এবং বক্রতা কেন্দ্র চিহ্নিত করে নেব আগে আমরা। তাহলে বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমরা বক্রতা কেন্দ্র। তাহলে বস্তুটা কোথায় অবস্থিত? বস্তুটা এবার বক্রতা কেন্দ্রে অবস্থিত। ঠিক আগের মতোই একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এসে দর্পণে আপতিত হবে এবং প্রতিফলনের পর সেটা ফোকাসের মধ্যে দিয়ে নির্গত হবে। ভালো করে এটা লক্ষ্য করো। এইবার যেটা বলছি সেটা একটু মন দিয়ে ভালো করে শোনো। দেখো বস্তুটা কিন্তু বক্রতা কেন্দ্রেই অবস্থিত, তাহলে এখান থেকে কোনো আলোক রশ্মি তুমি এর মধ্যে দিয়ে আঁকতে পারবে না। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে একটা আলোক রশ্মি নেব যেটা কিনা ফোকাসের ভেতর দিয়ে যাবে। তাহলে ফোকাসের ভেতর দিয়ে কোনো যদি আলোক রশ্মি নির্গত হয় বা যায়, প্রতিফলনের পর সেটা কি হয়? প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে নির্গত হয়। তাহলে ছবিটাকে, অ্যানিমেশনটাকে দেখো। তাহলে দেখো এখান থেকে একটা আলোক রশ্মি ফোকাসের ভেতর দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে গেলে সে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সাথে দেখো সমান্তরালভাবে নির্গত হচ্ছে।
এইবার এই যে দুটো আলোক রশ্মি যে মিলিত হচ্ছে সেইখানে আমার কি হবে, প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে দেখতে পেয়েছো? প্রতিবিম্বটা কিন্তু ঠিক বক্রতা কেন্দ্রেই তৈরি হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাহলে এই ভিডিওটা, এই অংশটুকু কিন্তু বারবার দেখো, দেখে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা যখন ছবিটা আঁকবো খাতায় এইভাবে অঙ্কন করব। তাহলে এই প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রে গঠিত হবে। এই যে বক্রতা কেন্দ্রে গঠিত হয়েছে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বটি সৎ, অবশীর্ষ অর্থাৎ উল্টো এবং বস্তুর সমান আকার বিশিষ্ট। অর্থাৎ আমার যে পিকিউ যে বস্তুটা যতটা বড়, ছোট হাত স্মল পি স্মল কিউ, প্রতিবিম্বটাও কিন্তু একই সাইজের হবে। তাহলে এটা কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছো? কারণ এটা দিয়েই তুমি কিন্তু ধরা পড়ে যাবে। যদি তোমরা ভুল আঁকো তাহলে কিন্তু প্রতিবিম্বটা এই বিন্দুতে আর গঠিত হবে না, এটা না গঠিত হয়ে উল্টো পাল্টা অন্য কোথাও গঠিত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সহজেই তোমরা ধরা পড়ে যাবে। সুতরাং এই ছবিটা আঁকার সময় কিন্তু একটু সতর্কভাবে অঙ্কন করবে। আর মনে রাখবে, এখানে একটা আলোক রশ্মি আমরা সমান্তরালভাবে নিচ্ছি, দিয়ে ফোকাস দিয়ে পাস করাচ্ছি, আর একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে নিচ্ছি, প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে পাস করাচ্ছি। কারণ এখানে আমাদের সি বিন্দুদের মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি নিয়ে যেতে পারবো না বা অঙ্কন করতে পারবো না। অঙ্কন করলে সেটা কিন্তু মোটামুটি ছবি আঁকার পক্ষে উপযুক্ত হবে না। তাহলে স্টুডেন্টস, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। যে যে জায়গাগুলো বুঝতে পারবে না সেই জায়গাগুলো কিন্তু ভিডিওটা রিমাইন্ড করে করে দেখো, এবং এগুলো কিন্তু বারবার খাতায় আঁকা প্র্যাকটিস করো। একবারে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই আঁকতে পারবে না, এগুলো প্র্যাকটিস না করলে পারবে না। কারণ এখানে আয়নার সাইজ, কোথায় ফোকাস নেবে, কোথায় বক্রতা কেন্দ্র নেবে, এগুলো কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। প্রথমবারে ট্রাই করলে কিন্তু এগুলো আঁকাটা কিন্তু বেশ তোমাদের পক্ষে টাফ হবে। আর মাধ্যমিকের যে কোনো স্ট্যান্ডার্ড বই তোমরা ফলো করো। থ্যাংক ইউ।